2024-এর 8 আর 9 আগস্টের মধ্যবর্তী রাতে কলকাতার বুকে ঘটে গিয়েছিল এক নজিরবিহীন ঘটনা। নিজেরই কর্মস্থল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষিত এবং খুন হয়েছিলেন চিকিৎসক পড়ুয়া অভয়া। নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হয়ে আজীবন কারাদণ্ডের সাজা পেয়েছে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। কিন্তু শুধু সঞ্জয় রায়ই কি এই ঘটনায় একমাত্র দোষী? আর কারা রয়েছে এর পেছনে? ঠিক কি ঘটেছিল সেদিন রাতে? কেনই বা কলকাতা পুলিশের পক্ষ থেকে এভাবে গোটা ঘটনাকে ধামাচাপা দেবার চেষ্টা হয়েছিল? কেন তড়িঘড়ি দেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল যাতে দ্বিতীয়বার ময়না তদন্তের কোনো অবকাশ না থাকে? এরকম অনেক প্রশ্নের জবাব এখনো মেলেনি। অভয়ার মৃত্যুর 1 বছর স্মরণে অভয়া মঞ্চ, পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্ট এবং অভয়ার বাবা মা একাধিক কর্মসূচির ডাক দিয়েছিলেন। অভয়া মঞ্চ কালীঘাট চলো কর্মসূচি নিয়েছিলেন 9ই আগস্ট বিকেলে। এই 9ই আগস্টই নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন অভয়ার বাবা মা, যদিও তার আগেই এই কর্মসূচির কথা ঘোষণা করে দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর জুনিয়র ডক্টরস ফ্রন্ট 8ই আগস্ট রাতে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল মিছিলের আয়োজন করে। এরপর শ্যামবাজার 5 মাথার মোড়ে অবস্থানে সামিল হয় আরো বহু মানুষ। এই যে প্রতিবাদের আন্দোলনের ভাগাভাগি, এতে কি শাসকেরই সুবিধা হচ্ছে? এই প্রশ্ন নিয়ে হাজির হয়েছিলাম রাজনৈতিক বিশ্লেষক এবং রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর কাছে। এই ভাগাভাগিকে কি কখনোই এড়ানো সম্ভব হবে? না, এটা এড়ানো সম্ভব হচ্ছে না। মানে আমি তোমায় বলছি, গত 1 বছর আগে যখন জুনিয়র ডাক্তারদের নেতৃত্বে আন্দোলন হচ্ছিল, তখন আমরা দেখছিলাম যে তাদের আন্দোলনে সামিল হতে কেউ কেউ বাধা পেয়েছিলেন। যেমন অভিজিৎ গাঙ্গুলি বাধা পেয়েছিলেন, অগ্নিমিতা পাল বাধা পেয়েছিলেন। তার কারণটা খুব পরিষ্কার যে এই ডক্টরসদের একটা বড় অংশই বাম ভাবাপন্ন মানুষ ছিলেন। এর মধ্যে এসইউসির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ফলে সব মিলে তুমি যদি বলো, তাহলে আন্দোলনটা কিন্তু যখন আমরা রাজ্জাগো কর্মসূচিও পালন করেছি, মূলত বাম প্রভাবিত গণসংগঠনগুলো, ডাক্তার্স, জুনিয়র ডাক্তার্স সংগঠনগুলো বা আরো যে বিভিন্ন ফোরামগুলো আছে, এরা বামপন্থী ভাবনার দ্বারা প্রভাবিত। এরাই মূলত এই অর্গানাইজ করেছিল রাজ্জাগো আন্দোলন বা রাত দখলের আন্দোলন বা অন্যান্য কর্মসূচিগুলো। এবারও কিন্তু ওই একই ছবি আমরা দেখতে পেলাম। নবান্ন অভিযানের ডাক দিয়েছিল নির্যাতিতা বাবা মা। সেখানে কিন্তু ডক্টরসরা পরিষ্কার বলে দিয়েছিল যেহেতু বিরোধী দলের নেতারা থাকবেন, তারা যাবেন না। আবার উল্টো দিকে যদি কালীঘাটের কর্মসূচিতে দেখো, তাহলে বিজেপির নেতা বা কর্মী তাদেরকে ডাকা হয়নি বা তারা জানেই না। ফলে বিরোধী যত বিভাজিত থাকবে, অভয়ার ন্যায় বিচার তত অধরা থাকবে এবং একই সাথে তোমায় বলি শাসকের তত সুবিধে। অভয়ার বাবা মা কার্যত মানে এ শিবির থেকে ও শিবিরে যাচ্ছে, এ শিবির থেকে ও শিবিরে যাচ্ছে। বারবার তিনি শুধু আর্তনাদ করছেন যে আমার মেয়েটির ন্যায় বিচার আপনারা দিন। কখনো লয়ারের কাছে যাচ্ছে, তো কখনো মিডিয়ার কাছে যাচ্ছে, তো কখনো বিজেপির কাছে, কখনো সিপিএম এর কাছে যাচ্ছে। একটা অসহায় বাবা মার কি অবস্থা হতে পারে? সত্যি বলতে কি, মানে অভয়ার মা বাবাকে না দেখলে বোঝা যায় না যে তার মেয়ের ন্যায় বিচারের জন্য, ধর্ষণ এবং মৃত্যুর ন্যায় বিচারের জন্য কি লড়াইটা তারা লড়ছেন। কিন্তু তারপরেও আমি তোমায় বলছি, রাজ্যের শাসক যেভাবে পুরো বিষয়টাকে দেখছেন, যে দৃষ্টিকোণ থেকে দেখছেন, প্রথমে তারা যারা আন্দোলন করেছিলেন সেই আন্দোলনকারীদের বাড়িতে বাড়িতে পুলিশ পাঠানো, তাদের জুনিয়র ডাক্তারদের ভোর রাতে পুলিশ পাঠানো হয়েছে, এবং কি 8 আর 9 আগস্ট এবারের 2025, তার আগে 2-3 দিন আগে একের পর এক নোটিশ পেয়েছে জুনিয়র ডাক্তার যারা 1 বছর আগের আন্দোলনের ঘটনার জন্য। শাসকের নির্যাতন ভয়ঙ্কর। আমি তো ভাবছি রাষ্ট্রীয় সন্ত্রাস কোন লেভেলে হতে পারে এই অভয়ার মৃত্যু এবং তার পরবর্তী পর্যায়ে। এবং একই সাথে তুমি দেখো যে এই মানে শাসককুল যখন আন্দোলন চলছিল গত 1 বছর আগে, উদয়ন গুহ থেকে শুরু করে একের পর এক নেতা কি ধরনের বচন দিয়েছিলেন, কি ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছিলেন, যেটা একটা মানে এত বড় একটা ঘটনার পরে রাজ্যের শাসক দল তারা সংবেদনশীল হবেন কেন? আমাদের সংবেদনশীলতার অভাবটা আরো বেশি তো আমাদের চোখে পড়ে যখন দেখি পুলিশের লাঠির ঘায়ে অভয়ার মায়ের মাথায় চোট লেগেছে। এবং তুমি জানো যে যারা শিল্পী সাহিত্যিক অংশ নিয়েছিলেন
ব্রাত্য বসু, কুণাল ঘোষ তাদেরকে হুঁশিয়ারি করে দিয়েছিলেন এবং পরিষ্কার বলে দিয়েছিলেন যে তাদেরকে ডাকা হবে না। এইরকম একটা নির্মম মৃত্যুর পরে যদি প্রতিবাদ কেউ না করে তাহলে বিবেক নেই, সে মনুষ্যত্বহীন মানুষ। ফলে যেখানে মানুষ মানে বিবেকের তাড়নায় আন্দোলনে নেমেছিল, রাস্তায় নেমেছিল, সেই রকম শিল্পী সাহিত্যিকদের এমন থ্রেট করেছে যে এবার অনেকেই মানে 8 আর 9 আগস্ট অংশ নেননি, আমরা তাদের দেখতে পাইনি 8 তারিখ এবং 9 তারিখ। আর উল্টো দিকে তুমি যদি দেখো এই তদন্তটা গত 1 বছর ধরে সিবিআই যেখানে নিয়ে গেছে সেটাও কিন্তু হতাশাজনক। একদিকে সিবিআই পরিষ্কার করে বলছে যে এখানে আমরা তথ্য প্রমাণ বিলোপ হয়েছে পাচ্ছি না, তথ্য প্রমাণ যারা বিলোপ করলো তারা তো ষড়যন্ত্রকারী, তাহলে আপনার তাদের খুঁজে বার করুন। ঠিকই, কিন্তু এইখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে সিবিআই কিন্তু কখনোই অফিশিয়ালি বলেনি যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে বলে আমরা কিছু করতে পারছি না। সিবিআই অনেক জায়গাতে ইনকমপ্লিট মানে ইনফরমেশনের কথা বলেছে। যেমন সিবিআই এর আরেকটা সমস্যা হলো, মানে এটা কি হতে পারে একটা প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি তারা তথ্য প্রমাণ লোপাট হয়েছে বলে কিছু করতে পারলো না? মানে এটা কি বিশ্বাসযোগ্য? না, একেবারেই বিশ্বাসযোগ্য নয়। কিন্তু সিবিআই যেটা করলো, আমি বলছি আমাদেরকে বিশ্বাসঘাতকতা করেছে। তার কারণটা হলো যে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটটাও দিতে পারলো না, যার জন্য কিন্তু মানে অধ্যক্ষ থেকে শুরু করে আরজিকরের অধ্যক্ষ থেকে শুরু করে থানার ওসি জামিন পেয়ে গেল, যদিও সন্দীপ ঘোষ এখনো বেরোতে পারেননি দুর্নীতির কারণে, সেটা অন্য আরেকটা মামলা। এবং একই সাথে তোমায় আমি বলছি যে দেখো কেউই কথা রাখেনি কেন, মানে সুপ্রিম কোর্টও কিন্তু কথা রাখেনি। সুপ্রিম কোর্ট নিজেও স্বতঃপ্রণোদিত ভাবে মামলাটাকে হাইকোর্ট থেকে তুলে নিল, যখন হাইকোর্ট নির্ণায়ক অবস্থান নিচ্ছে, এবং সেটা খানিকটা সন্দেহেরও জন্ম দিয়েছিল। এবং সুপ্রিম কোর্ট নিয়ে প্রথমে কি বললো, সারা ভারতবর্ষের মেডিকেল যে চিকিৎসা সেই হাসপাতালের যাতে মানে সুরক্ষার সাথে চিকিৎসকরা চিকিৎসা করতে পারেন তার জন্য একটা হাই পাওয়ার কমিটি করলো। সেই কমিটির রিপোর্ট কোথায়? সেই কমিটি কেন রিপোর্ট কার্যকারী করলো না সুপ্রিম কোর্ট? শুধুমাত্র প্লেইং টু গ্যালারি করলো এবং মাঝপথে আবার অভয়ার মামলাটাই মাঝখান থেকে কোথায় যেন হারিয়ে শুধু গেল তা নয়, তারা মানে হাত গুটিয়ে নিয়ে আবার কলকাতা হাইকোর্টে ফেরত পাঠালো। এবং সেই মামলার কি পরিণতি হবে আমরা জানি না। তোমায় আমি বলছি অনেক মামলা কিন্তু সিবিআই যেমন ন্যায় বিচার দিতে পারেনি। আমার বারবার মনে হয়েছে অভয়ের মা বাবার দিকে তাকিয়ে তারাও হয়তো জেনে গেছেন যে সিবিআই আর মানে নারদা সারদার মতন অসংখ্য মামলায় যেমন শেষ পর্যন্ত ন্যায় বিচারটা চূড়ান্ত করতে পারেনি, এটাও হয়তো পরাজিত একটা মামলা, এটাও হয়তো ন্যায় বিচার পাওয়া যাবে না জেনেও অভয়ের মা বাবা কিন্তু রাস্তায় নেমেছেন। কতগুলো লড়াই জানো তো, উপায় নেই তাদের, কতগুলো লড়াই জয়ের জন্য নয়, কতগুলো লড়াই হয়তো বার্তা দেওয়ার জন্য আগামী প্রজন্মের কাছে যে আমরা লড়েছিলাম, ইতিহাসে লড়েছিলাম আমরা। ঠিকই, কিন্তু একটা প্রশ্ন করবো যে এই লড়াইয়ে নাগরিক সমাজের যে অংশগ্রহণ আমরা দেখেছিলাম গত বছর অভয়ার মৃত্যুর প্রতিবাদে যারা আন্দোলনে নেমেছিলেন, যারা রাস্তায় নেমেছিলেন, কিন্তু তারা নবান্ন অভিযানে সামিল হননি। এই নাগরিক সমাজের মধ্যেও কোথাও একটা ছুতমার্গ কিন্তু আমরা দেখি, বিশেষ করে বিজেপি যেখানে অংশ নিচ্ছে এবং বিজেপি নেতারা যেখানে সামিল হচ্ছেন, একেবারে এটা কিন্তু আমরা দেখছি। দেখো নাগরিক সমাজের শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীদের একটা বড় অংশ হয় তৃণমূলের দখলে, না হলে সিপিএম এর দখলে। ফলে এখানে বিজেপির কোনো ইন্টেলেকচুয়াল ক্লাস নেই মানে সেই অর্থে, ফলে সেই বা ইন্টেলেকচুয়াল কোনো শ্রেণী বিজেপি তৈরি করতে পারেনি। ফলে এই কারণেই তুমি লক্ষ্য করবে তৃণমূলের বুদ্ধিজীবীরা তো আর আসবে না, অভয়ের মৃত্যুর পরেও তারা আসেনি, বরঞ্চ তারা টিপ্পনী কেটেছেন। অন্যদিকে সিপিআইএম এর একটা ছুতমার্গ আছে, সাধারণ মানুষের মধ্যে সিপিআইএম এর ভূমিকা কমে গেছে, কিন্তু ইন্টেলেকচুয়াল ক্লাস এখনো সিপিএম এর একটা অংশ আছে, যাদের আবার ছুতমার্গ আছে। কিন্তু আমি তোমাকে বলছি, কিন্তু তাদেরও কি একটা অবিশ্বাস জন্মায়নি সিবিআই কাদের অধীনে? সিবিআই এর যে ভূমিকাটা দেখা গেল তারপরে আর বিজেপি নেতারা যখন হঠাৎ এসে অভয়ার বাবা মার পাশে দাঁড়ান, সত্যি কি খুব ক্রেডিবিলিটির জায়গাটা থাকে? দেখো মানে কতগুলো লড়াইয়ে মানে লজিক্যাল কনক্লুশন পাওয়া খুব কঠিন। আমি বলছি অভয়ের মা বাবা কি চাইছে পরিষ্কার বুঝতে পেরেছে, রাজ্য সরকার দায়ী। রাজ্য সরকারকে হ্যাঁ রাজ্য সরকারকে ঘিরতে পারে যে, তৃণমূল কংগ্রেসকে ঘিরতে পারে যে, তারা দেখেছে যে শুভেন্দু অধিকারী হাতে পাওয়ার আছে, মানে সমস্ত সিপিএম এর থেকে বেশি। তৃণমূল মানে তৃণমূলের পরেই সবচেয়ে শক্তিশালী দল বিজেপি রাজ্যে যতটুকু আছে বিরোধীরা। ফলে অভয়ের মা বাবা খড়কুটো ধরার মতন বিজেপিকে ধরেছে বা শুভেন্দু অধিকারীকে ধরেছে, কারণ তাদের কাছে আর কিছু নেই। আমি তোমায় বলছি একটা অসহায় মা বাবা কোন স্তরে যেতে পারে, তাদের কাছে এই নয় যে সচেতন ভাবে বিজেপিকে ধরেছে, কারণ সিপিআইএম এর সেই শক্তি নেই। এবং আমি তোমায় বলছি যখন
ডাক্তারবাবুদের যে আন্দোলনটা, সেই আন্দোলনটাও বিপদগামী হয়েছে সিপিআইএম এর ভুল বুদ্ধির জন্য। জানি সিপিএম এর কেউ কেউ ভুল বুদ্ধি দিয়েছিল। সেই সময় আমি তোমায় বলছি, যদি সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান করা হতো, মানে পতাকার বাইরে এসে রাজ্য সরকারের পতনের জন্য, রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীকে পদত্যাগের যে দাবি তারা তুলেছিলেন, স্বাস্থ্য সচিবের পদত্যাগের যে দাবি তুলেছিলেন, এটা যদি রাজনৈতিক দলের সাহায্য তারা নিতেন, সরাসরি নিতেন, আমি মনে করি আন্দোলনটা এমন ঢেউ উঠতো যাতে স্বাস্থ্য সচিব পদত্যাগ করতে বাধ্য হতেন, হয়তো মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হতেন। কিন্তু আমি তোমায় বলছি, বামেদের ভুল চালের জন্য, বা আরো পরিষ্কার করে বললে জুনিয়র ডাক্তারদের ভুলের চালের জন্য কিন্তু সর্বস্তরের মানুষ যারা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছিলেন, তাদের মধ্যে ছুটমার তৈরি করে দিলেন যে ভাই তুমি অভিজিৎ গাঙ্গুলি, তুমি বিজেপির লোক, তুমি আসতে পারবে না, তুমি কংগ্রেসের লোক, তুমি আসতে পারবে না, কেবলমাত্র বামপন্থী কিছু মুখকে আমরা সঙ্গে নিয়ে চলবো। এই যে বিভাজনটা, এই বিভাজনটার জন্য দায়ী জুনিয়র ডাক্তার বাবুরা এবং তাদের যে মেন্টর সিপিআইএম দল। ফলে আমি তোমাকে খুব পরিষ্কার করে বলছি, সেই সময় যদি রাস্তায় যে আন্দোলন শুরু হয়েছিল 1 বছর আগে, সেই আন্দোলন যদি কোনো রাজনৈতিক ছুটমাক না রেখে সমস্ত দলের কাছে আহ্বান করতে পারত, তাহলে বাংলাদেশের যেইভাবে হাসিনা সরকারের পতন ঘটেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও একইভাবে পতন ঘটতো। কিন্তু মাঝপথে ওই রাজনৈতিক বিভাজন বা লাইন টানার ফলে আন্দোলনটা বিভাজিত হয়ে যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সহজ হয়ে গেছিল যে আন্দোলনকারীদের সঙ্গে নিয়ে জনসাধারণের আন্দোলনটাকে পেশাগত আন্দোলনে পরিণত করতে। এবং অল্প সময়ের মধ্যে তুমি লক্ষ্য করলে, যেটা জনগণের ন্যায় বিচারের প্রশ্নের আন্দোলন ছিল, থ্রেড কালচারের বিরুদ্ধে আন্দোলন ছিল, রিফর্মের প্রশ্নে আন্দোলন ছিল, সেই আন্দোলনটা কেবলমাত্র ডাক্তারবাবুদের পেশাগত চাওয়া পাওয়ার আন্দোলনে পরিণত হয়ে গেল। ডাক্তারবাবুরা দাবি তুললো কি, আমাদের সিসি ক্যামেরা দিতে হবে। ডাক্তারবাবুরা দাবি তুললেন কি মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে, যে আপনাদের রোস্টার তৈরি করে দিতে হবে আমাদের। কিন্তু থ্রেড কালচারের বিরুদ্ধে তাদের যে আন্দোলনটা ছিল, সেই থ্রেড কালচারেরই বলি হয়েছেন কিন্তু অভয়া। অবশ্যই, মানে সেটা তো বটে, কিন্তু ডাক্তারবাবুরা যে সর্বগ্রাসী দুর্নীতি স্বাস্থ্য ক্ষেত্রে, ডাক্তারবাবুরা তো সেটা মানলেন না। বৃহত্তম ন্যায় বিচারের আন্দোলন যেটা হওয়ার সুযোগ ছিল, সেই আন্দোলনটাকে জুনিয়র ডাক্তারবাবুরা কেবলমাত্র তাদের পেশাগত দাবি দেওয়ার আন্দোলনে পরিণত করলো। মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে তাদের যে লিস্ট ছিল, প্রত্যেকটাই তাদের পেশাগত দাবি সংক্রান্ত, কোনোটাই বৃহত্তম সমাজ পরিবর্তনের সাথে সম্পর্কিত ছিল না। যে ডাক্তার ছিল সেটা কিন্তু বৃহত্তর একটা, ওখান থেকে ওনারা চলে গিয়েছিলেন কয়েক মাইল যোজন। ওই জন্যই তো বললাম যে জুনিয়র ডাক্তারবাবুরা ঐতিহাসিক ভুল করেছিলেন। জুনিয়র ডাক্তারবাবুদের ঐতিহাসিক ভুলের প্রায়শ্চিত্ত এখন অভয়ের মা বাবাকে দিতে হচ্ছে, আর একই সাথে বৃহত্তম সমাজকেও দিতে হচ্ছে। ফলে সব মিলে আমি তোমায় বলছি, আজকে যখন পেছনের দিকে তাকাই, শুধু হতাশার ছবি আমি দেখতে পাই। কিন্তু এখনো আবেগটা আছে মানুষের মধ্যে, আবেগ আছে, কিন্তু সেইভাবে বিভাজিত আবেগ। এই বিভাজিত আবেগ দিয়ে আবেগ শাসকের পক্ষে সুবিধাজনক অবস্থা তৈরি করবে। আমি ইতিমধ্যেই দেখতে পেলাম 8 আর 9 কর্মসূচিতে, 8 আগস্ট 9 আগস্ট যে কর্মসূচি হয়েছে, সেখানে যে আবেগ, সেই আবেগ খণ্ডিত আবেগ, বিভাজিত আবেগ, দলীয় আবেগ। কেউ বিজেপির জন্য, কেউ লেফটের জন্য, কেউ জুনিয়র ডাক্তারদের জন্য। তো এই ধরনের বিভাজিত আবেগকে সহজেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন রাজনৈতিক কুশলী তিনি দমিয়ে দিবেন, এবং দমিয়ে দিয়েছেন। আমি একই সাথে তোমায় বলছি যে বৃহত্তম প্রশ্নগুলো আমরা বারবার রাখছিলাম সেই সময়, যে সত্যি কারা ফোন করেছিল, মানে কেন, মানে ওখানে সাপ্রেস করার চেষ্টা করা হয়েছিল তার মৃত্যুটাকে, কেন দেহটাকে দ্রুততার সাথে নিয়ে পুড়িয়ে দেওয়া হলো, কারা তার মধ্যে যুক্ত ছিল। এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমরা কেউ পাইনি। এই প্রশ্নগুলোর উত্তর সাধারণ মানুষের চাওয়া। এবং একই সাথে আমরা বারবার যে প্রশ্ন তুলেছিলাম, যে পুলিশের ভূমিকাটা নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল, সেই পুলিশ কারা, কিভাবে দায়বদ্ধ, কেন ক্রিস্টাল ক্লিয়ার সেগুলো আসবে না তদন্তের মাধ্যমে, কিন্তু কেন সিবিআই সেগুলো তুলে আনতে পারবে না। ফলে দিনের শেষে দেখো, আমি হতাশ। আমি ব্যক্তিগতভাবে নাগরিক জীবন থেকে আমি খুব হতাশ, এবং অভয়ের মা বাবাকে দেখে আমার আরো বেশি দুঃখ হয়, বেদনা আসে, যে একটা বাবা মা রাষ্ট্রীয় যন্ত্রের বিরুদ্ধে লড়াই করছে। তারা সরাসরি অভিযোগ আনছেন যে মানে পুলিশ পিটিয়ে তাদের মাথায় আঘাত করেছে, এবং হাসপাতাল পর্যন্ত ভর্তি নিচ্ছে না। কেন? শাসক দল তৃণমূল কংগ্রেসের ভয়ে, মেডিকেল মতন হাসপাতাল ভয় পাচ্ছে যে তাদেরকে যদি অ্যাডমিশন নেই তাহলে এটা নিয়ে কথা হবে, এ নিয়ে চাপ তৈরি করবে শাসক দল। দেখো, ইতিমধ্যেই শাসক দলের চাপ সর্বস্তরে দেখেছি, যারা আন্দোলন করেছে তাদের। কিন্তু এই চাপ সত্ত্বেও আমরা তামান্নার মাকে দেখলাম, কি সাংঘাতিক তার মনের জোর। তিনিও কিন্তু তার মেয়ের মৃত্যুর জন্য ন্যায় বিচারের
দাবিতে পথে নেমেছেন। তুমি ভাবতে পারো যে কেবলমাত্র ভিন্ন রাজনৈতিক দল করে জন্য তমান্না 11 বছর একটা ফুটফুটে মেয়েকে মরে যেতে হলো। তুমি ভাবতে পারো, তারপরে শাসকের লজ্জা নেই, ঠিকই, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা নেই, তারপরেও ফিরহাদ হাকিমদের লজ্জা নেই যে একটা 11 বছরের ফুটফুটে মেয়ে কেবলমাত্র সিপিআইএম দলের পরিবারের সদস্য, তার দুর্ভাগ্য যে সে সিপিএম এর পরিবারে জন্মগ্রহণ করেছে, সেই কারণে তার বাবা মা সিপিএম করার জন্য তাকে তাদের পরিবারকে ঘিরে ধরে বোম চার্জ করে মেয়েটাকে মরতে হয়েছে। তারপরেও লজ্জা নেই এদের, তারপরেও ঘৃণা নেই এদের, তারপরেও এদের সামান্যতম অনুতাপ নেই। প্রতিনিয়ত সর্বত্র শুধুমাত্র সন্ত্রাস করো, সন্ত্রাস করো, সন্ত্রাস করে মানুষকে মুখ বন্ধ করো, ভয় তৈরি করো।